এই প্রচণ্ড গরমে খাওয়াটা কিন্তু একটা বড় চিন্তার বিষয়। তো ডাল ভাতের সাথে যদি এইরকম একটা কুলের আচার হয়ে যায় তাহলে কিন্তু খাওয়াটা দিব্যি জমে যায়। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব এই কুলের আচারটা, মানে শাশুড়ি মা আর মায়ের দুজনেরই রেসিপি। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। ফার্স্টে যেটা করব, কুলগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এইবার কুলের মধ্যে যে বোটাগুলো রয়েছে সেগুলোকে কিন্তু একটা একটা করে ছাড়াতে হবে। তারপরে এইভাবে ভেঙে ভেঙে দেখতে হবে যে ওর মধ্যে পোকা রয়েছে কি না, কারণ অনেক সময় কুলের ভেতরে কিন্তু পোকা থেকে যায়, তো সেটাই এইভাবে ছাড়িয়ে নিতে হবে। তো তারপরে অনেকটা সময় কিন্তু লেগেছে, তারপরেও এখনও অর্ধেকটা হয়েছে, অর্ধেকটা বাকি রয়েছে। তো চলো করে নিই ঝটপট এই কাজটা, কারণ এটা করতে প্রচুর সময় লেগে যায়। আর যেহেতু আমি একাই, তো সেই কারণে আমাকে একাই করতে হবে আর অনেকটা সময় ধরে করতে হবে। তো রান্নাবান্না হয়ে গিয়েছে, সেই জন্য কোনো চিন্তা নেই। তো এই করে করে আমি প্রায় 1 ঘন্টার উপরে সময় লেগেছিল এই কুলগুলোকে এইভাবে একদম পরিষ্কার করে ভালো করে, যাতে কোনো রকমের নোংরা না থাকে। তো এইবার একটা পাত্রের মধ্যে আমি ভালো করে একটা বড় থালা নিয়ে নিয়েছি। তার মধ্যে এই থালাগুলো আমার শাশুড়ি মা কিনেছিলেন এই আচার তৈরি করার জন্য। কারণ আমাদের মানে শ্বশুরবাড়িতে আসার পর থেকে দেখেছি যে সবসময়ই ঘরে আচার রয়েছে কিছু না কিছু। তো আমি ফার্স্টে এইটার যে কুলগুলো রয়েছে তার মধ্যে অনেকটা পরিমাণ নুন, মানে যতটা প্রয়োজন। এবার কুলগুলো কিন্তু খুব একটা বেশি টক ছিল না, তো সেই কারণে আমাকে অনেক বেশি চিনি বা গুড়ের ইউজ করতে হবে না। তো আমি ফার্স্টে কিন্তু এখানে নুন আর হলুদ বেশ ভালো রকম পরিমাণটা নিতে হবে। নেওয়ার পরেই কিন্তু আর কোনো কিছু নয়, জাস্ট নুন আর হলুদ দিয়ে কিন্তু এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এটা কিন্তু হাত দিয়ে করতে হবে, চামচ বা অন্য কিছু দিয়ে কিন্তু করলে হবে না, হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো আমি যখন কুলগুলো মাখছিলাম তখন যিশু এসে একটু অস্বস্তিকর কিছু কথাবার্তা বলছিল। ও বলছিল ছি এটা কেমন, তা স্বাভাবিক কথা, সেই রকমই একটা কিছু আসে। কিন্তু এই কুলের আচার কিন্তু খেতে ভীষণই টেস্টি, যদিও প্রচণ্ড খাটনির একটা আচার তৈরি করা, কারণ শাশুড়ি মা বিয়ের পর থেকে শাশুড়ি মাই সবসময় এই আচারগুলো তৈরি করেছেন। আমি এর লাস্টবার শ্বশুরমশাই কুল নিয়ে এসেছিলেন, কিন্তু আমি যেহেতু আচার কোনোদিনও তৈরি করিনি সেই জন্য আর রিস্ক নিতে চাইনি। মাকেই ডেকেছিলাম, মাকে বলেছিলাম যে তুমি এসে আচারটা দিয়ে যাও। তো মা এসে কুলের আচার বানিয়ে দিয়ে গিয়েছিল। তো এইবার ভাবলাম যে না, সবসময় তো মাকে ডেকে বিরক্ত করাটা ঠিক হবে না, তো আমার নিজেরও শিখে রাখা উচিত। তো সেই কারণেই মায়ের কাছ থেকে লাস্টবার আমি শিখেই রেখেছিলাম যে এটাকে কীভাবে করতে হয়। আর শাশুড়ি মায়ের কাছেও দেখেছি যে কীভাবে করতে হয়, কিন্তু তারপরেও একটা রিস্ক নেওয়ার কথা ভাবলে পরে অনেক চিন্তাভাবনা করতে হয়। তো সেই জন্যই আবার মাকে ফোন করে সকালবেলায় শুনে নিয়েছিলাম যে কুলের আচার তৈরি করব, সেটা কিভাবে করব। তো মা আমাকে 2 রকমভাবে বললো যে 2 রকমভাবে করা যায়। তো আমি প্রেফার করেছি, শাশুড়ি মা ঠিক যেইভাবে তৈরি করতেন আমি সেইভাবেই তৈরি করাটা প্রেফার করেছি। তো উনি কুলের আচার বেসিক্যালি কিন্তু এইভাবেই তৈরি করতো। তো দেখুন আমার এখানে সবটা মাখা হয়ে গিয়েছে। তো আমার মনে হলো যে একটু নুন আর হলুদ একটু কম হয়ে গিয়েছে, সেটা পরিমাণ মতো আরেকটু দিলে পরে ভালো হয়। তো সেই রকমই আমি কিন্তু আর যেটা করেছি সেটা হচ্ছে একটা থালা, বড় থালার মধ্যেই কিন্তু আমি পুরো কুলটাকে নিয়ে মাখিয়ে নিয়েছি। তারপরে আমি এটাকে আলাদা আলাদা 2টো ভাগে ভাগ করে 2টো থালার মধ্যে দিব, কারণ যত তাড়াতাড়ি শুকিয়ে যাবে তত তাড়াতাড়ি ভালো। আর এইগুলোকে কিন্তু শোকাতে হবে রোদের মধ্যে দিয়ে, কড়া রোদের মধ্যে দিয়ে শোকাতে হবে। তো আমার কিন্তু এখানে অনেকটা সময় লেগে গিয়েছিল মাখতে, তো আমি ভালো করে মেখে নিয়েছিলাম। তো এইবার আমি 2টো থালা নিয়েছি। তো এবার 2টো থালার মধ্যে আমি ভাগ করে নিয়ে এটাকে ভালো করে, আর থালাগুলোর নিচে কিন্তু অবশ্যই তেল লাগিয়ে নিতে হবে, কারণ যখন শুকিয়ে যাবে কুলগুলো তখন কিন্তু তা না হলে কিন্তু এটার মধ্যে থালাগুলোর মধ্যে আটকে যাবে আর ভালো করে উঠবে না। তো সেই কারণেই কিন্তু এটাকে ভালো করে থালার মধ্যে তেল লাগিয়ে নিয়ে, ভালো করে তেল লাগিয়ে নিয়ে, সর্ষের তেল লাগিয়ে নিয়ে তারপরে কুলগুলোকে কিন্তু এইভাবে দিয়ে 2 ভাগে ভাগ করে নিতে হবে, যাতে কিনা তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো আমার কিন্তু ভাগ করা কমপ্লিট হয়ে গিয়েছে। আর তো
তো এখন এটাকে ছাদে রোদে দিয়ে আসবো। আর এই কুলের আচারটা আমি সকাল সকালই তৈরি করে নিয়েছি, যাতে কিনা সারাটা দিনের রোদটা পাওয়া হয়ে যায়। তো আমার হাতটা পুরো নোংরা হয়ে গিয়েছে, এবার হাতটাকে ভালো করে ধুতে হবে। ধোয়ার পরে যেটা করব সেটা হচ্ছে, এই একটা মশারির কাপড়ের টুকরো রয়েছে, এটা আমাদের বাড়িতে আচার তৈরি করানোর জন্যই বেসিক্যালি ইউজ হয়। তো এইবার আমি দেখো ছাদের উপরে চলে এসেছি, ট্যাঙ্কির উপরে, জলের ট্যাঙ্কির উপরে এই দুটোকে রেখেছি। আর যেহেতু এক হাতে মোবাইলটা ধরেছি সেই জন্য একটু সমস্যা হচ্ছিলো। তো যাই হোক, এইভাবে আমি মশারির নেট দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে পাখিরা এসে এটাকে খেতে না পারে আর যাতে কোনো নোংরাও না পড়ে, সেই কারণেই কিন্তু মশারির নেট দিয়ে ঢাকা, এটাকে জাস্ট প্রোটেকশন দেওয়ার জন্য। আর কিন্তু একদম কড়া রোদটা পড়েছে এর মধ্যে। তো এইবার দেখো আমি এটার মধ্যে যেটা করেছিলাম সেটা হচ্ছে, এটাকে বেশ খানিকটা শুকিয়ে যাওয়ার পরে, মানে 2 দিন শুকানোর পরে আমি এটার মধ্যে কিন্তু ভালো করে গুড় মাখিয়ে দিয়েছিলাম। গুড় মাখানোর সময় না আমার আর ভিডিও করা হয়ে ওঠেনি। তো আখের গুড় আমি একদম টুকরো টুকরো করে, মানে একদম ছোট ছোট করে এটার মধ্যে ভালো করে মাখিয়ে রাত্রেবেলার দিকে করে রেখে দিয়েছিলাম। আর তারপরের দিন আবার সকালে 2 দিন আমি এটাকে রোদে দিয়েছিলাম। তো এবার আমার দেখে মুখে দিয়ে দেখলাম যে একটু মিষ্টিটা কম রয়েছে, তো সেই কারণে কিন্তু। আর মাথায় রাখতে হবে যে এই শুকানোর সময় কিন্তু গুড়, চিনি বা যেটাই হোক সেটা আমাদেরকে পরিমাণ মতো দিয়ে দিতে হবে। যদি মিষ্টি কম মনে হয় তাহলে আরেকটু দিয়ে দিতে হবে। তো আমার শ্বশুরবাড়িতে আমার শ্বশুরমশাই একদমই টক খেতে পারে না, মানে উনি আচার খাবেন কিন্তু টকটা খেতে পারে না, খুব একটু মিষ্টি মিষ্টি টাইপেরই আচার পছন্দ করে। তো সেই কারণে আমি মনে করলাম যে আরেকটু গুড় দিয়ে দিই, তা না হলে উনি খাবেন না আর এটা পড়েই থাকবে। আর যেহেতু বর সবসময় থাকে না আর ও খুব একটা বেশি মিষ্টি পছন্দ করে না, তো সেই জন্য ওর জন্য একটু ভেবেছি আলাদা করে তুলে রাখবো। কিন্তু ওকে বলার পর ও বললো যে না, ওই একইভাবে বানিয়ে নাও, ঝামেলা করার দরকার নেই। তো এবার আমি আরও হাফ কেজির মতো গুড় নিয়েছিলাম, কারণ পুরো আমার এখানে হচ্ছে 3 কেজি কুল ছিল, আর তার সাথে আমি পুরো 1 কেজি গুড় দিয়েছি আর 250 মতো চিনি দিয়েছি। তারপরেও আমাকে আরও হাফ কেজি গুড় দিতে হলো, মানে টোটাল আমাকে 1.5 কেজি গুড় দিতে হয়েছিল 3 কেজি কুলের মধ্যে। যদিও কিন্তু খুব একটা টক ছিল না। তো এইভাবে গুড়টাকে কেটে কেটে দিতে হবে যাতে কিনা তাড়াতাড়ি গলে যায়, যেহেতু এখানে আগুনে জাল দেওয়ার কোনো ব্যাপার নেই। আগুনে জাল দেওয়ার হলে হ্যাঁ, এইভাবে আরেকটাভাবেও করা যায় যে কুলটাকে এইভাবে রোদে শুকিয়ে দিই, তারপরে সেটা গুড়টাকে জাল দিয়ে গুড়ের মধ্যে কুলটাকে ভালো করে জাল দিয়ে দিতে। তো আমি আমের আচারটা এইভাবে তৈরি করি, কিন্তু কুলের আচারটা শাশুড়িমা এইভাবেই রোদে দিয়েই করতো। তারপরে তেল মশলা যা দেওয়ার সেগুলো পরে দিয়ে উনি বয়ামে ভরে রেখে দিত। তো আমি এখানে গুড়টাকে কিন্তু এইভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তো এই কুল শেষ হলে শুরু হবে আম, তো তখন আবার আমের আচার তৈরি করব, কারণ প্রত্যেক সিজনে যখন যেই ফলটা ওঠে, সবজি মানে টক ফল, সেটা দিয়েই কিন্তু আচার তৈরি করা হয়। যখন কোনো কিছু না থাকে সেই সময় কিন্তু তেঁতুল দিয়ে আচার আমার বাড়িতে সবসময় স্টোর করে রাখা হয়, কারণ খাওয়ার শেষের পাতে একটু আচার চাই তো চাই। তো সেই কারণেই কিন্তু এই আচারটা তৈরি হয়ে থাকে। আর আমি আচার তৈরি করলে 1 শিশি যাবে ননদের বাড়ি, 1 শিশি যাবে বাড়িতে, মানে বাপের বাড়িতে ভাইয়ের জন্য, বাড়িতে শুধু ভাই আচার খায়, আর বাকি যতটা থাকবে ততটা থাকবে এইখানে। তো এই যে আমি গুড়গুলোকে কেটে দিচ্ছি, তো এইভাবে কাটতে হবে। আর বিয়ের পরে এসে আচার তৈরি, আমার বাড়িতেও আচার তৈরি হতো, কিন্তু কোনোদিনও সেইভাবে মনোযোগ সহকারে দেখাও হয়নি বা শেখার চেষ্টাও হয়নি, আর সময়ও হয়ে ওঠেনি। কিন্তু বিয়ের পরে এসে শাশুড়ি মায়ের কাছ থেকে প্রচুর রান্না, সেই পুরনো দিনের রান্না, বিভিন্ন ধরনের রান্না, এগুলো কিন্তু শেখা হয়েছে। আর তো চলো, আমার কিন্তু এখানে গুড়টা কাটতে অনেকটা সময় লাগছে, তো আমি ফটাফট আগে গুড়গুলোকে কেটে এটার মধ্যে দিয়ে ভালো করে মাখতে হবে আবার। তো এবার কিন্তু আবার এটা মেখে নিচ্ছি, আর আমি এবার কিন্তু আবার 2টো থালা থেকে একটা থালাতে করে নিয়েছি, কারণ তাহলে সমানভাবে কিন্তু পুরোটা আমার মাখা হয়ে যাবে, সেটা একবারেই হয়ে যাবে। তো এই যে মাখা হওয়াতে কিন্তু আবার নরম হয়ে গিয়েছে, আগে কিন্তু কুলটা বেশ টাইট হয়ে গিয়েছিল, তো আবার এটা নরম হয়ে গিয়েছে, যেহেতু আমি এটার মধ্যে হচ্ছে গুড় দিয়েছি নতুন করে। তো এবার আমি আবার এটাকে 3টা থালার মধ্যে দিচ্ছি, যাতে কিনা আরও তাড়াতাড়ি শুকিয়ে যায়, কারণ ওয়েদারটা খুবই বাজে। মানে আমি কুলের আচারটা যখন তৈরি করি, কুলের আচার তৈরি করেছি প্রায় অনেক দিন হয়ে গিয়েছে, কুলের আচার প্রায় শেষের দিকে 3 বয়ামের মতো হয়েছিল, তার মধ্যে 2 বয়াম শেষ হয়ে গিয়েছে, 1 বয়াম বাকি রয়েছে। তো আমি এখানে 3টা ভাগে ভাগ করে দিয়েছি, যে রোদের মধ্যে দিয়েছি। আর রোদে দেওয়ার পরে কিন্তু
আমি দিনে দুবার করে এইভাবে চামচ দিয়ে এসে উল্টে পাল্টে দিতাম, যাতে নিচের দিকে যে ভেজা ভেজা ভাবটা রয়েছে সেটা তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর উপরেরটাও যাতে উপরেরটা যখন শুকিয়ে যায় তাতে যেন ফটাফট শুকিয়ে যায়। তো এই যে দেখো এখানে কিন্তু আমার হয়ে গিয়েছে শুকানো। তো এইবার আমি এটাকে যেটা করব, একদম দেখো মোটামুটি শুকিয়ে গেছে, একদম শুকনো কাঠ টাইপের করব না। তো এইখানে আমি মশলা নিয়ে নিয়েছি। এখানে যেটা নিয়েছি সেটা হচ্ছে নিয়েছি শুধুমাত্র 5 ফোড়ন, আর এটাকে কিন্তু শুকনো খোলায় ভেজে আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি। আমি শিলপাটা বের করিনি। তো আমি এই যে আমার এই জিনিসটা দেখছি, এটার মধ্যে আমি সমস্ত ছোটোখাটো মশলাগুলো গুঁড়ো করি। তো আর এই গুঁড়াটা কিন্তু একদম মিহি করব না, সামান্য একটু দানা দানা রাখবো, যাতে কিনা এটা মুখে লাগে আর সেটা কিন্তু ভালো লাগবে। আর এই দিকে আমি সরষের তেল কড়াইয়ের মধ্যে একদম ভালো করে গরম করে নিয়েছি। গরম করে এইবার হচ্ছে যেটা করেছি সেটা হচ্ছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আর এটা একদম ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। এটাকেই কিন্তু আমাকে আচারের মধ্যে দিতে হবে। তো এই যে এবার হচ্ছে আমি আচারটাকে মাখবো। আর হচ্ছে তো আমার যেহেতু গুড়, নুন, চিনি সবটাই আগে দেওয়া হয়ে গেছিলো, তো সেই জন্য এখন আর এক্সট্রা কিচ্ছু দেওয়ার নেই, সব কিছু কিন্তু আগে হয়ে গেছিলো। এবার তেলটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার কিন্তু তেলটা আমি পুরোটা এই থালার মধ্যে দিয়ে দেবো। আর সমস্ত আচারগুলোকে কিন্তু আমি আবারও একটা থালার মধ্যে একসাথে করে নিয়েছি, যাতে কিনা সমস্ত আচারের মধ্যে একই রকম টেস্ট থাকে, আর মশলা, তেল সব কিছু একদম সমানভাবে থাকে। তো আমি এখানে তেলটা দিয়ে নিয়েছি। তো এরপরে যেটা করব, যে এই মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা কিন্তু আমি এখানে দিয়ে দেবো। আর যেহেতু তোমরা যদি একটু ঝাল ঝাল খেতে চাও, তাহলে কিন্তু এর সাথে শুকনো লঙ্কাটাও গুঁড়ো করে তেলের মধ্যে ভেজে গুঁড়ো করে দিতে পারো। বাট আমি শুকনো লঙ্কা একদমই খাই না, মানে শুকনো লঙ্কা বা লঙ্কার গুঁড়ো কোনোটাই খাই না, কেউই খায় না আমার বাড়িতে। আমি রান্নাতে একদমই ইউজ করি না। তো মানে শুকনো লঙ্কাটাকে আমি রীতিমতো অ্যাভয়েড করি। তো সেই কারণে আমি এখানে আর কোনো কিছু দিচ্ছি না। তো ননদের বাড়ি যাবে যেই পাত্রটা, সেটা আর ভাগ্যবশত যেদিন আমি আচারটা বানিয়েছিলাম সেদিনই ননদের হাজব্যান্ড এসেছিলো। তো সেই জন্য আমি ফটাফট আগে ওরটা তৈরি করে ওর জন্য একটা টিফিন বাটিতে করে আমি ওকে প্যাক করে দিয়ে দিয়েছিলাম, আর বলেছিলাম যে কাচের জার যেহেতু নেই সেজন্য ও জন্য বাড়িতে গিয়ে এটাকে কাচের জারের মধ্যে ভরে 2-3 দিন একটু রোদে রেখে দিতে, তাহলে কিন্তু আচারের টেস্টটা ভীষণ ভালো আসবে। তো আমি সেটাই করেছিলাম, মানে বলে দিয়েছিলাম। আর তারপরে এইবার হচ্ছে যেটা আমি করেছি সেটা হচ্ছে এই আচারটার একটা ভালো জিনিস হচ্ছে এটা কিন্তু কোনো আগুনের মধ্যে তৈরি করা হয়নি, এটাকে কিন্তু আমি পুরোপুরি রোদে শুকিয়ে দিয়েই করেছি। তো সেই কারণে কিন্তু এরপরেও কিন্তু এটাকে 2-4 দিন রোদে রাখতে হবে। তো আমি একটা কাচের জার নিয়ে নিয়েছি। এই জারগুলো কিন্তু আমার শাশুড়ি মায়ের সময়কার, উনি এই কাচের জারগুলো নর্মালি বাড়িতে এমনি কাচের জার ইউজ হয় না, কিন্তু আচারের জন্য কিন্তু এই কাচের জারগুলো ইউজ হয়, বিশেষত এই কুলের আচার তৈরি করার জন্যই কিন্তু এই জারগুলো। তো এই জারের মধ্যে আমি কুলের আচারগুলোকে ভালো করে ভরে নিচ্ছি। এবার ভরার সময় একটা যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ভেতরে যেন কোথাও বাবলস বা ফাঁক না থেকে যায়, তাহলে কিন্তু ফাঙ্গাস হয়ে যাওয়ার ভীষণ চান্সেস থাকে। তো খুব ভালো করে কুলের আচারটাকে কিন্তু ভালো করে মানে চেপে চেপে ঢোকাতে হবে, যাতে কোথাও ফাঁক না থাকে বা হাওয়া না ঢুকে থাকতে পারে। তো সেটার জন্য কিন্তু অনেকটা সময় লেগে যায়। কথায় আছে যে যেই জিনিসটা তৈরি করতে প্রচুর সময় লাগে সেই জিনিসটা কিন্তু খেতে ততটাই ভালো লাগে। যাই হোক, আচারটা খেয়ে হাজব্যান্ড বলেছে যে খুব ভালো হয়েছে, বাকি আর কেউ বলেনি আর যে কেমন হয়েছে বা কী বৃত্তান্ত। হ্যাঁ, ভাই বলেছে যে ফার্স্ট টাইম বানিয়েছিস বাট খুব ভালো হয়েছে খেতে, এরপরে আবার বানালে দিবি। তো ধীরে ধীরে আমি কিন্তু এই যে দুটো জার রয়েছে, দুটো জারের মধ্যে অনেকক্ষণ ধরে কিন্তু এয়ারটাইট ভাবে, মানে যাতে ভেতরে কোনো রকমের হাওয়া না থাকে, সেই জন্য হাত দিয়ে চেপে চেপে কিন্তু কুলের আচারটাকে এর ভেতরে ভরে দিচ্ছিলাম। আর এরপরে যেটা বাকি থাকবে সেটা হচ্ছে থালাটা, আর সেটার মধ্যে কিন্তু জল দিয়ে রাখতে হবে। তো এইবার হচ্ছে কুলের আচারটা তৈরি করে যাওয়ার পরেই কিন্তু আমি আর এর মধ্যে আর এক্সট্রা কোনো কিছু দিব না, মানে যা দেওয়ার তেল মশলা সমস্ত কিছু দেওয়া হয়ে গিয়েছে। এবার জাস্ট ভরে এটাকে 3-4 দিনের জন্য রোদে রেখে দিতে হবে। আর কিন্তু মাঝে মাঝে কিন্তু এটাকে একটু রোদে রাখতে হবে, ঢাকনাটা খুলে হালকা সরিয়ে রোদে রাখতে হবে, তাহলে কিন্তু অনেক দিন থেকে যাবে। আর যদি তোমরা চাও ফ্রিজে স্টোর করতে সেটাও কিন্তু করতে পারো, কিন্তু ইমিডিয়েটলি যদি ফ্রিজে ঢুকিয়ে দিই তাহলে কিন্তু এটার বেসিক যে টেস্টটা সেটা কিন্তু একদমই থাকবে না, নষ্ট হয়ে যাবে, তো আচার খাওয়ার মজাই হবে না। আর যদি রোদে দিয়ে রাখো, মাঝে মাঝে ফ্রিজে না ঢুকিয়ে রেখে রোদে দিয়ে রাখো, তাহলে কিন্তু আচারটা অনেক দিন যাবে, মানে যদি না খেয়ে থাকো তাহলে অনেক দিন যাবে। আর আমার বাড়িতে যেহেতু রোজই আচার খাওয়া হয়, তো সেই কারণে খুব একটা বেশি দিন যায় না। 2 বয়াম আচার হয়তো খুব বেশি হলে 2 মাস কি 2.5 মাস যাবে, তারপরে কিন্তু এটা শেষ হয়ে যাবে। তো যেহেতু আমি একা সব দিকটা সামলাই, তো সেই জন্য বারবার করে আচার তৈরি করা সম্ভব হয় না। বাবা তাও বলেছিল 5 কেজি কুল নিয়ে আসে, আমি বললাম 5 কেজি কুলের আচার আমি বানাতে পারবো না একা,
কারণ প্রচুর সময় চলে যাবে, এতটা সময় আমার কাছে নেই। ওর বাবা থাকলে তাও আমাকে হেল্প করে দিত, যেহেতু ওর বাবাও নেই সেই জন্য হেল্প করারও ব্যাপার নেই। সেই জন্য বললাম যে না, তুমি একটু কমই কুল নিয়ে আসো। হ্যাঁ, কারণ বানাতেও তো প্রচুরটা সময় দিতে হয়, অনেক কেয়ার করতে হয়, কারণ রোদ দেখতে হয়, বাইরের ওয়েদারটা খারাপ হয়ে গেলে আচারগুলো নষ্ট হয়ে যাবে। ভালো করে প্রপারলি রেগুলার রোদ না উঠলে পরে কিন্তু আচারটা একদমই খারাপ হয়ে যাবে। তো সেই কারণে ওই জিনিসগুলো মেনটেন করতে হয়। আর যখন খুব রোদ থাকবে তখনই কিন্তু আচার তৈরি করার কথা ভাবা দরকার। আর এটা হয়, যেটা আরেকটা হয় একদম শুকনো কুল, সেটাকেও কিন্তু জলের মধ্যে ফুটিয়ে নিয়ে ওটাকে গুড় দিয়ে জাল দিয়ে তৈরি করলে বেশি টেস্ট হয়। বাট এটা যেহেতু এইরকম ছিল, তো সেই মানে নরম নরম ছিল। তো এই যে দেখো, এখানে আমি 2টো কাঁচের জারে ভরে রেখেছি, আর একটা ছোট পাত্রের মধ্যে ভরেছি, সেটা ভাইয়ের জন্য যাবে। ভাইয়েরটার মধ্যে আরেকটু ভরবো। তো তারপর এখন এই থালাগুলো পরিষ্কার করার পালা। তো চলো, দেখা হবে অন্য একটা ভিডিও। কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও।